হস্তিনাপুরের পক্ষ থেকে মহারাজ ধৃতরাষ্ট্রের বার্তা নিয়ে এসেছি পাণ্ডুপুত্রগণ। সমগ্র আর্যাবর্তকে যুদ্ধের রাস্তায় নিয়ে যাওয়ার পূর্বে দুই পক্ষেরই নিজেদের মনকে পরখ করা আবশ্যক। এরূপই মহারাজ অনুরোধ করেছেন। যুদ্ধের আরম্ভ তো ওই দিনই হয়ে গিয়েছিল মহোদয় সঞ্জয়, যেদিন বলপূর্বক পাঞ্চালীকে সভার মাঝে আনা হয়েছিল। ওই পাষণ্ড নিজ হস্তে পাঞ্চালীর বস্ত্রকে স্পর্শ করেছিল। ওই সভায় যে নারীর বস্ত্রহরণ করা হয়েছিল সে আর্যাবর্তের মর্যাদা ছিল, মানবতার মুকুট ছিল, সংসারের সমস্ত স্ত্রীলোকের বিশ্বাস ছিল। তার বিচার তো হতেই হবে। দুধ সবার পূর্বে মনকে পরখ করার সময় ছিল সঞ্জয় মহোদয়। যাও গিয়ে বলে দাও তোমার মহারাজকে যে নিজের অস্ত্র শস্ত্র রাখার স্থান পরখ করুন। প্রত্যেক ঘটনার দুটি পক্ষ হয় পাণ্ডুপুত্রগণ। এক পক্ষ আপনারা রাখলে অপর পক্ষ ধৃতরাষ্ট্রপুত্ররা রাখবেন। এখন অতীতের বিষয়ে বিবাদ করার কোনো অর্থ হয় না পাণ্ডুপুত্রগণ। অবসান আর অপমান কখনো অতীত হয় না। মনুষ্যের অবসান অর্থাৎ মৃত্যু পরবর্তীকালে জীবিত থেকে যাওয়া সমগ্র ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। মনুষ্যের অপমান তার বর্তমানে নির্বাহিত জীবনকে প্রভাবিত করে। আপনি যথার্থই বলেছেন সঞ্জয় মহোদয়। ঘটনার দুটো পক্ষ হয়ে থাকে, আর বিবাদের স্থলে যুদ্ধ করলে তখন কার পক্ষে সত্য থাকে তা জানতে পারা যায়। আপনার ক্রোধের আমরা সম্মান করছি মহারাজা দ্রুপদ, কিন্তু এই যুদ্ধের পরিণাম ভয়ানক হবে। আপনি তো জানেনই মহারাজ, যুদ্ধতে যুবকরা বলিদান দেয় আর পশ্চাতে রয়ে যায় বৃদ্ধ আর বালক। বৃদ্ধ যারা দিকভ্রষ্ট হয়ে পড়ে, আর বালক যাদের দিক প্রদর্শনকারী কেউ থাকে না। বিধবা স্ত্রী লোকের চিৎকারে এ সংসার বিষময় হয়ে যাবে মহারাজ। অধর্মীদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে যুবকদের সামর্থ্য নষ্ট হয়ে যায়, বালকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, বৃদ্ধরা মৃত্যুপ্রাপ্ত হয়, স্ত্রীলোকেরও মর্যাদা ভঙ্গ হয়, যজ্ঞ, ধর্ম, আচার ও ব্যবহার সমস্ত নাশ হয়। এই যুদ্ধে যতটা হানি হবে শান্তির মধ্যে অত কম হানি দেখতে পাচ্ছি না আমি। যুদ্ধ করা ছাড়াও তো ধর্মস্থাপন করাই যায় পুত্র। এরূপ কোনো প্রস্তাব দাও মহারাজা ধৃতরাষ্ট্রের সম্মুখে, যাতে ন্যায়ও হয় অথচ বিনাশও না হয়। মহারাজ ধৃতরাষ্ট্রের হৃদয় ওই মুহূর্তে যুদ্ধের সম্ভাবনায় বিচলিত রয়েছে পুত্র। আপনার সম্মান রক্ষার্থে এবং আপনার সম্মান স্থাপিত করার জন্য যে কোনো মার্গ উনি মান্য করে নেবেন। এখন যদি এই বংশের নাশ হয়ে যায় তবে এই বৃদ্ধাবস্থায় ওনার হৃদয় ভয়ঙ্কর পীড়া হবে। যদি আপনি এই প্রস্তাব মান্য না করেন তাহলে আপনি যুদ্ধ করতে পারেন, কিন্তু শান্তির জন্য একটা সুযোগ দেওয়া উচিত পুত্র। যুদ্ধ ঘোষণার পূর্বে সমাধানের শেষ প্রচেষ্টা করা রাজধর্ম হয়ে থাকে। বাসুদেব, এই বিষয়ে আপনার কি মতামত?
আমি কোনো মত পোষণ করছি না মহামন্ত্রী। ব্যক্তি নিজের চক্ষু খুলুক অথবা বন্ধ করে রাখুক, সূর্য উদিত হলে বন্ধ চক্ষেও তার প্রকাশ দেখতে পাওয়া যায়। যেরূপ কেউ নিজের ধর্মানুসারে চলুক না চলুক, সে নিজের ধর্মকে অবশ্যই উপলব্ধি করে। আমার দৃঢ় বিশ্বাস যে ভ্রাতা যুধিষ্ঠিরও তার ধর্মকে অবশ্যই উপলব্ধি করেন। কি সিদ্ধান্ত নিলেন আপনারা? পাঞ্চালী, যুদ্ধের পূর্বে শান্তির প্রয়াস করা রাজধর্ম, আর আমরা ধর্ম ত্যাগ করতে পারি না। মাধব কি বলছেন? জ্যেষ্ঠ ভ্রাতা মাধবকে অনুরোধ করেছেন শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গমন করার জন্য। আর মাধবের মতানুসারে মানুষ তার ধর্ম অনুযায়ী চলুক বা না চলুক, সে তার ধর্মকে অবশ্যই দেখতে পায়। অধর্মের নাশ করার জন্য আর ধর্মের পুনঃস্থাপনা করার জন্য আমাদের যুদ্ধ করতেই হবে। তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে। হয় মহারাজ পাণ্ডু সমগ্র পরিবারকে বলিদান দিতে হবে, নয় মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্বারা কৃত অধর্মকে স্বীকার করতে হবে। শান্তি প্রস্তাব? আমরা শান্তি প্রস্তাব প্রেরণ করতে পারি না আর্য। আমরা নিজেদের মানব ধর্ম কি প্রকারে ভুলতে পারি? এক স্ত্রীলোকের সাথে দুর্ব্যবহারকারীদের মৃত্যুদণ্ড প্রদান করা অনিবার্য। এ যুদ্ধ নয়, এ নবনির্মাণের প্রয়াস। এক বিদ্রোহ, আর বিদ্রোহে কখনো শান্তি হয় না আর্যপুত্রগণ। গোবিন্দ এই শান্তি প্রস্তাব নিয়ে যেতে পারে না। কোথায় গোবিন্দ? গোবিন্দ, আমি আপনার কথা ভেবে দেখেছি, নিজের হৃদয়কে দৃঢ় করেছি।
সমস্ত পীড়া স্বীকার করে নিয়েছি। এত প্রতিকূল অবস্থায় যখন আমি বলিদান দেওয়ার সংকল্প নিয়েছি, তখন আপনি যজ্ঞই বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যুদ্ধের পূর্বে শান্তির প্রচেষ্টা করা অনিবার্য কাজ সখী। আর যদি প্রস্তাব মান্য করা হয় তাহলে কি যুদ্ধ হবে না গোবিন্দ? মহাভারত।